সুযোগ বলছেন বিডা চেয়ারম্যান। নেপালের জন্য গঠন হচ্ছে আলাদা অর্থনৈতিক অঞ্চল। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। রাত পোহালেই পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসবের দিন। বাংলা নববর্ষকে গানে গানে সুরে সুরে বরণ করার দিন। দিনটি উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুত রমনা বটমূল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। এবারের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় থাকছে রাজারবাগ পুলিশ লাইন্সের 18টি রাজকীয় ঘোড়া। ফ্যাসিস্টের পুরানো প্রতিকৃতিও তৈরি করা হয়েছে নতুন করে। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবারের নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। বছরের পর বছর বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ চারুকলার সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা। এতদিন মঙ্গল নাম থাকলেও এবার করা হয়েছে আনন্দ শোভাযাত্রা, যার প্রধান মোটিভ ছিল ফ্যাসিস্টের মুখাকৃতি। ফ্যাসিবাদের এই প্রতিকৃতি তৈরির কাজ শেষ করেছিল আয়োজকরা, তবে শনিবার তা আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ফলে সেটি পুনরায় তৈরিতে ব্যস্ততা বেড়েছে শিক্ষার্থীদের। আনন্দের মধ্যে দিয়ে কাজটা চলছিল, কিন্তু হঠাৎ করে গত 11 তারিখ রাতে ভোর 4:44 একজন দুর্বৃত্ত এসে একটি নির্দিষ্ট যে আমাদের এখানে যে মোটিভ ছিল ফ্যাসিস্টের, সেই মোটিভটিকে সে জ্বালিয়ে দিয়ে যায়। বিশ্বের সবচেয়ে বড় সম্প্রীতির উৎসব হচ্ছে আমাদের বৈশাখী উৎসব। সময় কম থাকলেও এরই মধ্যে গুছিয়ে ওঠা সম্ভব হবে বলে জানান তারা। আমাদের কাজ প্রায় শেষ। আমরা খুব উদ্যমী এবং পরিশ্রম করে বিগত বছরের চেয়েও এবার আরও ভালো, আরও সুন্দরভাবে অংশগ্রহণ করবে। শেষ মতো প্রস্তুতি, এখন সব কাজ সম্পন্ন হয়ে গেছে। প্রায় 1-2টা বাকি রয়েছে, যেমন এখানে একটা বানাইতেছে। এগুলো শেষ হলে প্রায় 3টার দিকে শেষ হয়ে যাবে। বেশিরভাগ কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে। সামান্য যেটুকু আছে সেটুকু আশা করা যায় আজকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলবে এবং টোটালটাই আমাদের গ্রিবে চলে আসছে। আনন্দ শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ের ইউটার্ন নিয়ে টিএসসি মোড় হয়ে শিববাড়ি রমনা ক্রসিং দিয়ে দোয়েল চত্বর ঘুরে টিএসসি পেরিয়ে শেষ হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে চৈত্র সংক্রান্তির কনসার্টে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন দর্শক, শ্রোতা, কণ্ঠশিল্পী এবং আয়োজকরা। উন্মুক্ত কনসার্ট বিনোদনের অন্যতম মাধ্যম উল্লেখ করে তরুণরা বলেন, এ ধরনের কনসার্টের মাধ্যমে দেশের সংস্কৃতি বিকশিত হয়। এতে অংশ নেয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ দেশের জনপ্রিয় ব্যান্ড দল। পুরোটা জানাচ্ছেন উষা ফেরদৌস। তুমি চোখে রাখো চোখে চোখে কথা যেতে পথে আজ টুকু বলি যত দূরে চাই জানি না তো কবে জেনে খুশবু দলছুটের এমন বিমুগ্ধ উপস্থাপনা মোহিত করে হাজারো হৃদয়। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং শিল্পকলা একাডেমির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ব্যান্ড শো। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। এতে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড, রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমাদের চিম্বুক, ত্রিপুরার ইয়াম, চাকমাদের ইনভোকেশন, খাসিয়াদের ইউনিটি এবং গারো সম্প্রদায়ের এফ মাইনর। অনুষ্ঠান উপভোগ করতে আসা তরুণরা মনে করেন, এমন সুস্থ ধারার বিনোদনই সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারে। এমন ওপেন কনসার্ট আরো বেশি হোক, কজ সবাই ফ্রি কনসার্টটাই বেশি পছন্দ করে। অনুভূতি অনেক ভালো, এরকম কনসার্ট আরো হওয়া উচিত বাংলাদেশে। and hope for the best, যাতে ভালো হয়। 90 দশকে তো এই ওপেন এয়ার কনসার্টগুলা বেশ একটা তরুণদের জন্য বেশ একটা মানে আনন্দের একটা জায়গা ছিল। আয়োজকরা বলেন, এভাবেই দেশের সংস্কৃতি গণ্ডি ফেরিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়বে। বিভিন্নভাবে বিভিন্ন সংস্কৃতিকে মানুষের মাঝে পৌঁছে দিতে চাচ্ছি
এবং সকল সংস্কৃতিকে, সকল জাতির সংস্কৃতিকে কিন্তু আমরা একত্র করে কাজ করছি। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হলে আমাদের সংস্কৃতির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমাদেরকে ওন করতে হবে। এমন আয়োজন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধকে মজবুত করবে বলে মনে করেন তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তবে রমনা বটমূল এবং আনন্দ শোভাযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিকে বাংলা নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। রোববার সকালে রমনা বটমূলের নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন এসইউ সেলিম। রমনার বটমূলে বর্ষবরণ ও পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে ডিএমপির সিটিটিসির সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, K9 টিম ও ডগ স্কোয়াড উদ্ভূত জরুরি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে তার মহড়া করে। এই সময় নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, নববর্ষে কোনো নিরাপত্তা হুমকি নেই, এরপরও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জাতীয় উৎসবমুখর এই অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই ইনশাআল্লাহ। চারুকলায় ফ্যাসিবাদের মোটিফে আগুনের ঘটনায় মামলার তদন্তের অগ্রগতি হয়েছে জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতার আশ্বাস দেন ডিএমপি কমিশনার। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। এদিকে রমনা বটমূল সহ সারা দেশে পয়লা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাব মহাপরিচালক। পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। তো ইনশাআল্লাহ নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান র্যাব মহাপরিচালক। নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ভিন্ন মত থাকলেও দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রোববার দুপুরে রাজধানীর বাসাবোয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশবাসীকে পহেলা বৈশাখের আগাম শুভেচ্ছা জানিয়ে নিজ নিজ রীতি অনুযায়ী উৎসব উদযাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকেই এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থে বিশেষ গুরুত্ব বহন করছে। গুরুত্ব বুঝেই এখানে নির্মিত হচ্ছে সম্প্রীতি ভবন, যার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। নানান মত, ধর্ম ও রীতিনীতির প্রশ্নে বাংলাদেশ এক, আর এই বিষয়টিকেই তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল দেশের বৌদ্ধবিহারগুলো। এখানে শুধু ধর্মীয় আচার শিক্ষা চর্চাই নয়, জনকল্যাণকর কর্মসূচির চর্চা কেন্দ্রও বলা যায়। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজে জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যের প্রতীক হয়ে বিশ্ব পরিসরেও সমানভাবে আলো ছড়াবে, এমন প্রত্যাশাও করেন প্রফেসর ইউনুস। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। এমন আয়োজনে আমন্ত্রণ জানানোই বিশেষভাবে কৃতজ্ঞতার পাশাপাশি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধবিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ, সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে। তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কোনো ঘোষণা ছাড়াই ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল করা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বাণিজ্য নীতি লঙ্ঘন বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তবে এটি বাংলাদেশের জন্য অসামান্য সুযোগ তৈরি করেছে, কারণ বিমানবন্দরগুলো আধুনিকায়ন করতে পারলে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রযাত্রা সম্ভব হবে। আশিক চৌধুরী জানান, নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহের সুবিধা বাতিলের পর থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহের সুবিধা বাতিলের পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের এই সিদ্ধান্ত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বাণিজ্য নীতির লঙ্ঘন। যদিও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সুযোগ। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরও কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। অন্যদিকে প্রেস সচিব জানান, এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। একটা ছিল হচ্ছে যে 3rd টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় সেজন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। আরেকটা হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেইটাকে ইনভেস্টমেন্ট এই যে অনেকগুলো যে প্রায় 8টা এজেন্সি এটা নিয়ে কাজ করে ডিপার্টমেন্ট, তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছে। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান এর মধ্যে 100টির মধ্যে অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন। আশিক চৌধুরী আরও জানান, কোনো বাংলাদেশি যদি বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন তাকে সহায়তা দেবে সরকার। বিনিয়োগ সম্মেলন থেকে 3100 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলেও জানান তিনি। বিডার ক্ষেত্রে কয়েকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হয়েছে। একটা হচ্ছে যে এফডিআইতে আমরা প্রণোদনা দিতে পারি কিনা, এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি। যে ধরেন বাংলাদেশি একজন প্রবাসী নন রেসিডেন্ট বাংলাদেশি যিনি চায়নায় থাকেন, উনি চাইনিজ ভাষা জানেন, উনি ওনার যেই চাইনিজ কোম্পানি বা স্পেসের অ্যাক্সেস আছে, এটা বিডার কখনো হবে না, বাংলাদেশের কোনো মানুষের কখনো হবে না। তো উনি যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তো আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে 2.5% করে ক্যাশব্যাক দিই। তো একটা ভদ্রলোক যদি $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি ফি হিসেবে দিতে পারি না বা প্রণোদনা হিসেবে দিতে পারি না? সো আমরা এরকম একটা মডেল নিয়ে কাজ করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির করা পূর্বের তদন্তে বড় গাফিলতির প্রমাণ পেয়েছে রিভিউ কমিটি। আগামী 3 মাসের মধ্যে নতুন তদন্ত শেষ করার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মডেল মেঘনা আলমের গ্রেপ্তার সঠিক প্রক্রিয়ায় হয়নি, এছাড়া এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক 7184 মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। রিপোর্ট করছেন শামীমুজ্জামান চৌধুরী। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটেছিল 2016 সালের 4 ফেব্রুয়ারি রাতে। সেই রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8.10 কোটি চুরি হয়। এখন পর্যন্ত চুরি যাওয়া এই অর্থের মধ্যে ফেরত আনা গেছে $1,45,40,000। রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের বিচার করতে ফরাসুদ্দিনের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে $88 বিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব। এদিকে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ মামলায় চার্জশিট প্রস্তুত করা হয়েছে। এই মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করার কথা জানান তিনি। মাগুরায় যে চাঞ্চল্যকর আসিয়ার, আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনার
ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি অফিস এটা পর্যালোচনা করছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালতে হাজির করা হবে। মডেল মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে, তবে যে প্রক্রিয়ায় তাকে আটক করা হয়েছে সেটা সঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা। মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। আসিফ নজরুল আরও জানান, এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক ৭,১৮৪টি মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এই পর্যন্ত ৭,১৮৪টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই নির্বাচনের জন্য ইলিয়াস আলী সহ দেশের বহু মানুষ হত্যা, গুম আর নির্যাতনের শিকার হয়েছেন। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের ধারাবাহিকতায় চারুকলায় ফ্যাসিস্ট মোটিভ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকার বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। মানুষের শেষ আশ্রয় এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছে। ন্যায় বিচার মানে হাসিনার বিচার, আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয়, এইটা প্রতিষ্ঠা করেছিল। শিল্প সংস্কৃতির চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে কেউ আগুন দিয়ে কিছু পড়াবে না। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি। বিদ্যমান শিল্পে অপরিবর্তিত রেখে বাড়ানো হলো নতুন শিল্পের গ্যাসের দাম। শিল্পের বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি ৩০ টাকা বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভে ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলতি মাস থেকেই কার্যকর হবে। রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করেন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। ফরিদপুরের বোয়ালমারীতে হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার না করার উল্টো হুমকি দেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। হামলায় জড়িতদের পুলিশ এজাহারভুক্ত না করায় এই হত্যা মামলার বিচার না পাওয়ার শঙ্কায় রয়েছে পরিবারটি। যদিও পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গত ২১ মার্চ নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজনের কাছে অতর্কিত হামলায় গুরুতর আহত হন দেলোয়ার হোসেন দুলু মোল্লাক। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ এপ্রিল মারা যান তিনি। নিহতের পরিবারের অভিযোগ, প্রভাবশালী প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে দুলুকে হত্যা করেছে। তারা দাবি করেন হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত অন্যতম আসামিকে এজাহারভুক্ত করা হয়নি। সকালবেলা উঠে বলতে সবাই বাবা বলতেছে, আমার বুকের ভিতরে কষ্ট লাগতেছে, আমি কিছুই বলতে পারতেছি না। আমার মামার কি কষ্ট হয়েছে সেটা আমরা দেখছি, কাছ থেকে সহ্য করার মতো না। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ, আসামিদের গ্রেফতার ও হামলার সাথে সরাসরি সম্পৃক্তদের সবাইকে এজাহারভুক্ত করার দাবিতে ১২ এপ্রিল মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়। সহযোগী তাদের ভাড়াটে মিল্টন খান, আমার
ভাই মরহুম ভাই দুলু মোল্লাকে কলার ধরে চেপে চাপড়াইতে থাকে এবং তাকে বিভিন্নভাবে ঠেট দিতে থাকে। এই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা সিদ্দিক মোল্লা, লুৎফা মোল্লা এবং তার সহযোগীরা অস্ত্র এনে আমার ভাইকে পিছন থেকে কোবাইতে থাকে। আমার ভাই সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ছিল। ওটা থেকে আমাদেরকে প্রেসার দেওয়া হচ্ছে, এই কারণে আমরা কিছু করতে পারতেছি না। আরো বাড়বে, দিন বাড়বে, অতি শীঘ্রই এর বিচার হওয়ার দরকার। মিল্টনের সহযোগী এবং লতিফ মোল্লা আমাকে জোর করে ধরে রাখছিল আমার সামনে, আমার ভাইকে আমি বাঁচাতে পারলাম না। তবে বোয়ালমারী থানার অফিসার্স ইনচার্জ জানান, হামলার পরই থানায় অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। তদন্তে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। তদন্তে যাদের নামে আসবে, কথা হলো যে যাদের নামে আসে যে দলেরই হোক, কিন্তু আমাদের কোনো সাথ দেওয়ার সুযোগ নেই। প্রত্যেকেই নাম চলে আসবে, সিএসএ সবার নাম চলে আসবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পুরনো বছরকে বিদায় এবং বাংলা বর্ষবরণে আনন্দ উৎসবে মেতেছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পার্বত্য 3 জেলায় অনুষ্ঠিত হচ্ছে বিজু, সাংরাই, বৈশুক, বিশু, বিহুর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং নানা অনুষ্ঠান। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। বর্ষ বিদায় আর নতুন বছরকে বরণে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংরাই। উৎসবকে ঘিরে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা। সকালে বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী পাহাড়িদের প্রাণের উৎসব সাংরাই। সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বর্ণাঢ্য উৎসবে। অভিজ্ঞতা অর্জন করতে পারি, আমরা সেই আশীর্বাদটা চাই আমাদের গঙ্গা দেবীর কাছে, বিশ্বকর্মা দেবতার কাছে। এদিকে প্রাণের উৎসব বৈশাখীর আনন্দ ও উল্লাসে মেতেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির মানুষ। আজ চাকমাদের মূল উৎসব বিজু। ঘরে ঘরে অতিথি আপ্যায়ন করা হয়। কাল গজ্জাপজ্জার মধ্য দিয়ে শেষ হবে 3 দিনব্যাপী বিজু উৎসব। বিজু হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী দিন। তো এই দিনে আমরা বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করি। পাচন তো অবশ্যই প্রধান খাবার। আমাদের মূল বিজু, আমরা পাচনের জন্য রেডি করতেছি। পাচন রান্না করতে মূলত 34 প্রকার তরকারি লাগে। বর্ষ বিদায় আর বরণকে ঘিরে উৎসবে মাতোয়ারা পার্বত্য জেলা রাঙামাটি। আনন্দ ও উল্লাসে অনুষ্ঠিত হলো বিজু, সাংরাই, বৈশুক, বিশু, বিহু উদযাপন পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা। হৃদয়ে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরের দুঃখ বেদনাকে ভাসিয়ে দিয়ে নতুন বছরের অপেক্ষায় তারা। বর্ণিল বর্ষবরণের মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পহেলা বৈশাখে ঘিরে চট্টগ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও চলছে মঞ্চ নির্মাণ, কোথাও আবার বৈশাখ বরণের রং তুলিতে আলপনা আঁকায় ব্যস্ত চারুকলা শিক্ষার্থীরা। নগর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রিয়াজউদ্দিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। চারুকলার রঙে রঙিন হচ্ছে চট্টগ্রামের বর্ষবরণ। আলপনা, মুখোশ আর পেঁচার মুখ সব মিলিয়ে উৎসবের রঙে মাতছে তরুণ তরুণীরা। আশা করছি গতবারের চেয়ে ভালোই প্রস্তুতি নিচ্ছি আমরা। এবার আশা করছি যে খুব ভালোভাবে আমাদের অনুষ্ঠানটা হবে পয়লা বৈশাখের জন্য, যে মঙ্গল শোভাযাত্রা। শিল্পকলা একাডেমিতে চলছে শেষ মুহূর্তের মহড়া। থাকবে লোকনৃত্য, আবৃত্তি আর বৈশাখী গান। আমাদের চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এটা দীর্ঘ সময় ধরে এই কাজগুলো করছে। আপনারা দেখবেন যে আঙ্গিনাতে বেশ ডেকোরেশন করা হয়েছে, বিভিন্ন রকম আলপনা। বর্ষবরণের আরেক আকর্ষণ খাবার। রেস্তোরাঁগুলো সাজিয়েছে পান্তা ইলিশ থেকে শুরু করে বাংলার নানান পদের খাবারে। পান্তা ইলিশের সাথে বিভিন্ন বাঙালি ঐতিহ্য আইটেমগুলো থাকবে, এই সাথে আরও মেজবানি কিছু আইটেম রাখছি। বত্তা তো থাকছে আমাদের রেস্টুরেন্টে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। থাকবে সিসি ক্যামেরা ও বিশেষ টহল। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের চট্টগ্রামের যে মূল ভেন্যুগুলো আছে, সিআরডি, শিল্পকলা এবং ডিসিপিডি, এই ভেন্যু কেন্দ্রিক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজন করেছে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিআরবি আর ডিসি হিলে যে দুটি অনুষ্ঠান হচ্ছে, বর্ষবরণ অনুষ্ঠান, সেখানে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সর্বাত্মক সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। বর্ষবরণের প্রস্তুতিতে রঙে রঙিন চট্টগ্রাম। এখন শুধু অপেক্ষা নতুন সূর্যোদয়ের।
আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি বাজারে চাহিদার তুলনায় রয়েছে ইলিশের সংকট। গভীর সমুদ্রে মাছ না পেয়ে ফিরে আসছে ফিশিং ট্রলারগুলো। বৈশাখকে কেন্দ্র করে ইলিশের চাহিদা বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ইলিশ মৌসুম শুরু না হওয়াতে দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারেও চাহিদার তুলনায় ইলিশের সংকট রয়েছে। যা পাওয়া যাচ্ছে সেই ইলিশের দামও ক্রেতাদের নাগালের বাইরে। সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে দ্বিগুণ। বৈশাখকে সামনে রেখে অনেক ফিশিং ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে গেলেও মাছ না পেয়ে ফিরে আসছে খালি হাতে। দূর দূরান্তের পাইকাররাও সামান্য কিছু ইলিশ কিনতে পারলেও অনেক পাইকার হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আজকে আসা এই উদ্দেশ্য যে মাছ কিনবো, কিন্তু বর্তমান বাজার যে অবস্থা মাছের, তাতে আসলে সাধারণ মানুষ আমরা যারা মাছ কিনি তাতে মাছ কেনার মতো আমাদের কোনো জায়গা নাই। মাছের দাম আছে কিন্তু মাছ তো নাই। মাছ পোনা কম গাঙ্গে, দাম মোটামুটি ভালো আছে কিন্তু মাছ নাই গাঙ্গে। ইলিশ মাছ নাই বললেই চলে, কারণ ইলিশ মাছ যে হিসেবে হওয়া দরকার সেই মাছ না থাকার কারণে আকাশ তুল্য দাম হয়ে গেছে। মাছ নদী শূন্য এবং দামও নাগালের বাইরে। বৈশাখকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা মাছের দাম বাড়িয়েছে কয়েক গুণ। তাদেরকে নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। জাটকা ধরা এখন নিষেধ, সো আমরা জাটকা দিকে যাব না। আসলে মনিটরিংটা আমাদের প্রতিনিয়ত, বেশি কমের কন্ডিশনে প্রত্যেকদিন সকালে আমাদের লোক বাজারে থাকে, তারা এটা লুক আফটার করে যে কোনো সমস্যা আছে কিনা, বা আমরা বাজারের যে পরিমাণ মাছ রেট এগুলো আমরা অবজার্ভ করি। আফরিন পপি, মোহনা সংবাদ। কি মাছ কি পরিমাণ এসছে। দেশের বাইরের খবর। বিভিন্ন অপরাধের অভিযোগে ১৩ বাংলাদেশি সহ ১০৩ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া সরকার। এদিকে আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৮,৫০০-এর বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি সরকার। ওদিকে যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থানরত বিদেশিদের নিবন্ধনের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ব্যর্থ হলে কারা এবং অর্থদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিভিন্ন অপরাধের অভিযোগে ১৩ বাংলাদেশি সহ ১০৩ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। স্থানীয় সময় রোববার সকালে রাজধানী কুয়ালালামপুরের চকিত বাজারে অভিযান চালায় কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে ৮০ জন ইন্দোনেশিয়ান, ১৩ বাংলাদেশি, ৫ জন মিয়ানমার, ৪ জন ভারতীয় এবং ১ জন ইয়েমেনি নাগরিক। আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১৮,৫০০-এর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। এর মধ্যে ১১,৮১৩ জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য, ৪,৩৬৬ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ও ২,৪৯০ জন শ্রম আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার হয়। সপ্তাহব্যাপী অভিযানে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকায় ৩০ দিনের বেশি অবস্থানরত বিদেশিদের নিবন্ধনের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন তারা আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়বেন বলে সতর্ক করে দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। স্থানীয় সময় রোববার সামাজিক মাধ্যমে এক স্যান্ডেলে মেসেজ টু ইলিগাল এলিয়েন্স শিরোনামের একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে। তবে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের H-1B বা স্টুডেন্ট পারমিটে সরাসরি প্রভাব ফেলবে না বলে পোস্টে উল্লেখ করা হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। রোববার ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। এদিকে রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি নয়, ইউক্রেন চলতি বছরই পুরোপুরি যুদ্ধের সমাপ্তি চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। শনিবার তুরস্কে আন্তালিয়া কূটনীতিক ফোরামে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। খেলার খবর। ক্রিকেট। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনের ক্যাম্পে যোগ দিয়েছেন ৮ ক্রিকেটার। নাজমুল শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ এবং হাসান মাহমুদরা রয়েছেন। এছাড়া দলের প্রধান কোচ ফিল সিমন্স সহ সিনিয়র সহকারী সালাউদ্দিন সহ কোচিং প্যানেলের সবাই রয়েছেন এই ক্যাম্পে। ২ টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল।
20 এপ্রিল সিলেটে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল, আর 28 এপ্রিল চট্টগ্রামে হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট। বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের সামনে এক ঐতিহাসিক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইল চেয়ার ক্রিকেট কাউন্সিল। আগামী 30 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত পাকিস্তানের লাহোর এবং ফয়সালাবাদে আয়োজন করা হবে এই আসর। স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল 21 সদস্যের স্কোয়াড পাঠাবে, যার মধ্যে থাকবেন 15 জন খেলোয়াড়, 5 জন কর্মকর্তা এবং 1 জন আম্পায়ার। ম্যাচ আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের দায়ে 1 ম্যাচে নিষেধাজ্ঞা এবং 4টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তাওহিদ হৃদয়। তবে এবার সেই শাস্তি আরও বাড়ানো হয়েছে। আরও 1 ম্যাচে নিষেধাজ্ঞা বাড়িয়ে মোট 2 ম্যাচে নিষেধাজ্ঞা এবং 80,000 টাকা জরিমানা করা হয়েছে তারকা এই ক্রিকেটারকে। গেল শনিবার ডিপিএলে আবাহনী বনাম মোহামেডানের মধ্যকার খেলায় অসদাচরণের ঘটনা ঘটে। একটি ডেলিভারিতে আবাহনীর মিঠুনের আউটের জন্য জোরালো আবেদন করে মোহামেডান, কিন্তু আম্পায়ার আউট দেননি। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মোহামেডান। ফলে তাওহিদ হৃদয় সহ আরও কয়েকজন খেলোয়াড় অসন্তোষ প্রকাশ করেন। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাত পোহালেই পহেলা বৈশাখ, প্রস্তুত রমনা বটমূল এবং চারুকলা। সোহরাওয়ার্দী উদ্যানে গানে গানে চৈত্র সংক্রান্তি উদযাপন। বাংলা বর্ষবরণে কোনো হুমকি নেই, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা র্যাব এবং পুলিশের। মোটিভ পোড়ানোয় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ। নানা মত থাকলেও দেশের মানুষ ঐক্যবদ্ধ, বলেন প্রধান উপদেষ্টা। নিজস্ব রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান। এবং ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল বাংলাদেশের জন্য অসামান্য সুযোগ, বলছেন বিডা চেয়ারম্যান। নেপালের জন্য গঠন হচ্ছে আলাদা অর্থনৈতিক অঞ্চল। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।